ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। আজকে আমরা আলোচনা করব বচনের বিরোধিতা নিয়ে। তো আমরা প্রথমে আলোচনা করব বচনের বিরোধিতা কাকে বলে, পরে আলোচনা করব বচনের বিরোধিতার শর্তগুলি কী কী, এবং সবার শেষে আলোচনা করব বচনের বিরোধিতা কত প্রকার এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে। তো প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে বচনের বিরোধিতা নিয়ে আর কোনো রকম সমস্যা তোমাদের হবে না। এবং এই ক্লাসের শেষে আমি একটা সাজানো নোটস তোমাদের দিয়ে দিব, পারলে সেটাকে স্ক্রিনশট করে নিয়ে তোমরা লিখে নিতে পারো। তো বচনের বিরোধিতা কাকে বলে এটা আলোচনার পূর্বে আমি তোমাদের ছোট্ট করে বলে দেই যে গুণ অনুসারে বচন দু প্রকার, সদর্থক বচন এবং নৈনর্থক বচন। তাহলে গুণ বলতে কাকে বোঝাচ্ছে? সদর্থক এবং নৈনর্থক। আর পরিমাণ বলতে কাকে বোঝাচ্ছে? পরিমাণ হচ্ছে সামান্য এবং বিশেষ। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে বচনের বিরোধিতা কাকে বলে দেখো, একই উদ্দেশ্য ও একই বিধেয় পদ বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণের অথবা পরিমাণের অথবা গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে, তাহলে ওই বচন দুটি হলো বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী সম্পর্ককে বলা হয় বচনের বিরোধিতা। তাহলে কি বলছে? দুটো নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে, অর্থাৎ একটা বচন যদি সদর্থক হয় তাহলে তার বিরোধী বচনটা হবে নৈনর্থক, আর একটা বচন যদি নৈনর্থক হয় তাহলে তার বিরোধী বচনটা কিন্তু হবে সদর্থক। আবার কি বলছে? পরিমাণের। তাহলে একটা বচন যদি সামান্য হয় তার বিরোধী বচনটা হবে বিশেষ, আর একটা বচন যদি বিশেষ হয় তার বিরোধী বচনটা হবে কিন্তু সামান্য। এবার কি বলছে? গুণ এবং পরিমাণ। তাহলে একটা বচন যদি সামান্য সদর্থক হয় তাহলে তার বিরোধী বচনটা হবে বিশেষ নৈনর্থক, আর একটা বচন যদি সামান্য নৈনর্থক হয় তাহলে তার বিরোধী বচনটা হবে বিশেষ সদর্থক। তাহলে এই দুটো বচনের মধ্যে এরকম যদি পার্থক্য থাকে তাহলে সেই বচন দুটি হচ্ছে পরস্পরের বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী সম্পর্ককে বলা হচ্ছে কি? বচনের বিরোধিতা। তাহলে বোঝা গেল বচনের বিরোধিতা কি? তাহলে দুটো বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে অথবা পরিমাণের পার্থক্য থাকে অথবা গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে, তাহলে সেই বচন দুটি হচ্ছে পরস্পরের বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী যে সম্পর্ক সেই সম্পর্কটাকে বলা হচ্ছে বচনের বিরোধিতা। এবার দেখো বিরোধিতার শর্ত, মানে বিরোধিতা হতে গেলে কি কি শর্ত থাকতে হবে, দুটো বচনের মধ্যে কি কি শর্ত থাকতে হবে বিরোধিতা হতে গেলে। দেখো এক নম্বর কি আছে? উদ্দেশ্য ও বিধেয় একই হবে। তাহলে এটা এই শর্তটা কিন্তু মাস্ট থাকতেই হবে, উদ্দেশ্য এবং বিধেয় কিন্তু একই হবে, অর্থাৎ বচন এবং তার বিরোধী বচনের মধ্যে উদ্দেশ্য এবং বিধেয় কিন্তু একই থাকতে হবে। দু নম্বরে দেখো, দু নম্বরে তিনটে আছে, এই তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু বচনের বিরোধিতা হবে। কি বলছে? গুণের পার্থক্য থাকবে বা থাকতে হবে, তাহলে উদ্দেশ্য বিধেয় এক হবে, এবং গুণের যদি পার্থক্য থাকে তাহলে কিন্তু সেই দুটো বচনের মধ্যে বিরোধিতা হবে। এবার কি বলছে? পরিমাণের পার্থক্য থাকতে হবে, তাহলে পরিমাণের যদি পার্থক্য থাকে তাহলে দুটো বচনের মধ্যে কিন্তু বিরোধিতা হবে, এবং গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে, অর্থাৎ গুণ এবং পরিমাণ উভয়ের পার্থক্য যদি থাকে তাহলে সেই দুটো বচনের মধ্যে কিন্তু বিরোধিতা হবে। তাহলে বিরোধিতার শর্ত প্রথম এক নম্বর শর্ত কিন্তু থাকতেই হবে, উদ্দেশ্য ও বিধেয় একই হবে। তাহলে শুধুমাত্র এক নম্বর শর্ত থাকলে কিন্তু দুটো বচনের মধ্যে বিরোধিতা হবে না। উদ্দেশ্য বিধেয় একই থাকলে এবং কোনো রকম যদি গুণ পরিমাণ বা অন্য কোনো পার্থক্য না থাকে তাহলে কিন্তু বিরোধিতা হবে না। তাহলে এই নিচের দু নম্বরের এ বি সি এর মধ্যে কিন্তু যে কোনো একটা পার্থক্য থাকতেই হবে। তো এই গেল বচনের বিরোধিতা এবং বিরোধিতার শর্ত। এবার চলো আমরা আলোচনা করব বিরোধিতার প্রকারভেদ নিয়ে, এবং তার সঙ্গে আলোচনা করব প্রত্যেক প্রকার বিরোধিতার সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে। তাহলে বচনের বিরোধিতা কত প্রকার? দেখো বচনের বিরোধিতা হচ্ছে চার প্রকার। এক, বিপরীত বিরোধিতা বা অতি বিষম বিরূপতা। দুই, অধীন বিপরীত বিরোধিতা বা অনুবিষম বিরূপতা। তিন হচ্ছে কি? অসম বিরোধিতা বা অতিবর্তী অনুবর্তী বিরূপতা। চার কি? বিরুদ্ধ বিরোধিতা। তাহলে বিরোধিতা কত প্রকার? বিরোধিতা হচ্ছে চার প্রকার: বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। এ ই আই ও
এই চারটাকে বলা হচ্ছে কিন্তু নিরপেক্ষ বচন। তাহলে এ, ই, আই, ও এই চারটাকে বলা হচ্ছে নিরপেক্ষ বচন। এ, ই কে বলা হচ্ছে সামান্য বচন, এ এবং ই বচনকে বলা হয় সামান্য বচন, আই এবং ও বচনকে বলা হচ্ছে বিশেষ বচন। এটা আমরা আগের ক্লাসেই আলোচনা করেছিলাম। তো সেই ক্লাসগুলো যদি কেউ দেখে না থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। তো এবার দেখো বিপরীত বিরোধিতায় কি বলছে। বিপরীত বিরোধিতায় বলছে একই উদ্দেশ্য একই বিধ, সেটা তো মাস্ট থাকতেই হবে। তো যখন দুটো সামান্য বচনের মধ্যে, কোন বচনের কথা বলছে? সামান্য বচনের মধ্যে। তো যখন দুটো সামান্য বচনের মধ্যে গুণের পার্থক্য থাকবে, তাহলে সামান্য বচনের মধ্যে যখন গুণের পার্থক্য থাকবে তাহলে সেই সামান্য বচন দুটি পরস্পরের বিরোধী বচন এবং তাদের মধ্যবর্তী সম্পর্ক হলো বিপরীত বিরোধিতার সম্পর্ক। তাহলে দেখো দুটো সামান্য বচন কি? দুটো সামান্য বচন হচ্ছে এ এবং ই। তাহলে এ এবং ই এর মধ্যে কিসের পার্থক্য থাকবে? এ এবং ই এর মধ্যে গুণের পার্থক্য থাকবে। তাহলে গুণের পার্থক্য, কারণ এ বচন কি? এ বচন হচ্ছে সদর্থক। ই বচন কি? ই বচন হচ্ছে নৈনর্থক। তাহলে এ এবং ই, তাহলে একই উদ্দেশ্য এবং একই বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে তাহলে সেই দুটি বচন হচ্ছে বিপরীত বচন এবং তাদের মধ্যবর্তী সম্পর্ককে বলা হচ্ছে বিপরীত বিরোধিতার সম্পর্ক। তাহলে এ এবং ই বচনের মধ্যে কোন ধরনের বিরোধিতা? বিপরীত বিরোধিতা হলো। যেমন উদাহরণ যদি বলা যায়, সকল মানুষ হয় সৎ। তাহলে সকল মানুষ হয় সৎ, এটা এ বচন। তাহলে ই বচনে করলে কি হবে? যেহেতু গুণের পার্থক্য হবে, তাহলে ই বচনে করলে কি হবে? কোনো মানুষ নয় সৎ। দেখো উদ্দেশ্যে আছে, বিধেয় বিধেয়ই আছে। তাহলে উদ্দেশ্য বিধেয় এক হবে, শুধুমাত্র পার্থক্যটা কোথায় হবে? গুণে। তাহলে এ বচনের বিপরীত বচন কি? এ বচনের বিপরীত বচন হচ্ছে ই বচন। আবার উল্টো দিকে ই বচনের বিপরীত বচন এ বচন। অর্থাৎ তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এ বচনের বিপরীত বচন হচ্ছে ই, আর ই বচনের বিপরীত বচন হচ্ছে এ। তাই তো? এটা গেল বিপরীত বিরোধিতা। এবার দেখো অধীন বিপরীত বিরোধিতা। তো অধীন বিপরীত বিরোধিতা কি? দুটো বিশেষ বচনের মধ্যে যখন গুণের পার্থক্য থাকবে, তাহলে একই উদ্দেশ্য এবং একই বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে তাহলে সেই দুটি বচন হচ্ছে পরস্পরের অধীন বিপরীত বচন এবং তাদের মধ্যবর্তী সম্পর্ককে বলা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক। তাহলে বিশেষ বচন কি? বিশেষ বচন হচ্ছে আই এবং ও। তাহলে আই এবং ও এই দুটো বচনের মধ্যে কিসের পার্থক্য থাকবে? এই দুটো বচনের মধ্যেও কিন্তু গুণের পার্থক্য থাকবে, কারণ আই বচন হচ্ছে সদর্থক আর ও বচন হচ্ছে নৈনর্থক। তাহলে গুণের পার্থক্য থাকলে সেই দুটো বচন কি হবে? সেই দুটো বচন হবে অধীন বিপরীত বচন এবং তাদের মধ্যবর্তী সম্পর্ক হচ্ছে কি? অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক। তাই তো? তাহলে অধীন বিপরীত, তাহলে অধীন বিপরীত বিরোধিতা আই এবং ও বচনের মধ্যে। যদি আমরা উদাহরণ দেই তাহলে উদাহরণে দেখো আই বচনে কি হবে? কোনো মানুষ হয় সৎ। তাহলে ও বচনে গিয়ে কি হবে? কোনো মানুষ নয় সৎ। দেখো উদ্দেশ্য বিধেয় একই আছে, শুধুমাত্র গুণের পার্থক্য হলো এটা হচ্ছে সদর্থক বচন আর এটা হচ্ছে নৈনর্থক বচন, কিন্তু আই এবং ও এই দুটো বচন হচ্ছে বিশেষ বচন হলো। এবার দেখো 3 নাম্বার দেখো অসম বিরোধিতা। তাহলে অসম বিরোধিতা কি বলছে? অসম বিরোধিতা এই ক্ষেত্রে কিন্তু চলে আসবে নিরপেক্ষ বচন। তাহলে একই উদ্দেশ্য এবং একই বিধেয় পদ বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি কেবলমাত্র পরিমাণের পার্থক্য থাকে কিন্তু গুণের কোনো পার্থক্য থাকবে না, তাহলে সেই দুটি বচন হচ্ছে পরস্পরের অসম বচন এবং তাদের মধ্যবর্তী সম্পর্ক হচ্ছে অসম বিরোধিতার সম্পর্ক। দেখো পরিমাণের পার্থক্য থাকবে, অর্থাৎ একটা সামান্য হবে একটা বিশেষ হবে, কিন্তু গুণের পার্থক্য থাকবে না। একটা সদর্থক হলে অন্যটাও সদর্থক হবে, একটা নৈনর্থক হলে অন্যটাও কিন্তু নৈনর্থক হবে। তাহলে পরিমাণের পার্থক্য কোথায় কোথায় থাকছে, কিন্তু গুণের পার্থক্য থাকবে না। তাহলে দেখো এ বচন এবং আই বচন, এ বচনটা হচ্ছে সদর্থক বচন
আই বচনটা হচ্ছে সদর্থক বচন, এ বচনটা সামান্য বচন, আই বচনটা হচ্ছে বিশেষ বচন। তাহলে দেখো এটা সামান্য বচন, আই বচন হচ্ছে বিশেষ বচন, তাহলে এখানে পরিমাণের পার্থক্য থাকছে, কিন্তু গুণের পার্থক্য এখানে হচ্ছে না, কারণ এ বচনটাও সদর্থক বচন, আই বচনটাও সদর্থক বচন। একইভাবে ই বচনটা সামান্য বচন, ও বচনটা বিশেষ বচন, তাহলে এখানে পরিমাণের পার্থক্য হচ্ছে, কিন্তু ই বচনটা নৈনর্থক বচন, ও বচনটাও কিন্তু নৈনর্থক বচন, অর্থাৎ এখানেও কিন্তু গুণের পার্থক্য হচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি, এ এবং আই, ই এবং ও বচনের মধ্যে অসম বিরোধিতার সম্পর্ক রয়েছে। তাহলে অসম বিরোধিতা, পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে পরিমাণ। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে শুধুমাত্র পরিমাণ। তাহলে বোঝা গেল। তাহলে অসম বিরোধিতা কি? তাহলে একই উদ্দেশ্য এবং একই বিধেয় পদ বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি কেবলমাত্র পরিমাণের পার্থক্য থাকে, তাহলে কিন্তু সেই দুটি বচন হচ্ছে পরস্পরের অসম বচন এবং তাদের মধ্যবর্তী সম্পর্ককে বলা হচ্ছে অসম বিরোধিতার সম্পর্ক। তো যদি উদাহরণ দেওয়া যায়, তাহলে এ লিখলাম, এ বচন কি? সকল মানুষ হয় সৎ। তাহলে সকল মানুষ হয় সৎ, তাহলে এ বচন, তাহলে এ বচনের অসম বচন কি? অসম বচন হচ্ছে আই। তাহলে আই হলে কি হবে? কোনো কোনো মানুষ হয় সৎ। যেহেতু দেখো এখানে কিন্তু গুণের কোনো রকম পার্থক্য হলো না, শুধুমাত্র পরিমাণের পার্থক্য হলো। এটা হচ্ছে সামান্য বচন, এটা হচ্ছে বিশেষ বচন, তাই তো? একইভাবে যদি আমরা ই বচন এবং ও বচনের উদাহরণ দেই, ই বচন আমরা বলতে পারি কোনো মানুষ নয় সৎ, কোনো মানুষ নয় সৎ। তাহলে ও বচনে আমরা বলতে পারি কোনো কোনো মানুষ নয় সৎ। তাহলে এ দুটো হচ্ছে কি? এ দুটো হচ্ছে অসম বিরোধিতা, তাই তো? অসম বিরোধিতা। এবার দেখো বিরুদ্ধ বিরোধিতা। তাহলে এখানেও কিন্তু দুটি নিরপেক্ষ বচনের মধ্যে গুণ এবং পরিমাণ উভয়ের যদি পার্থক্য হয়, তাহলে কিন্তু সেই দুটো বচন পরস্পরের বিরুদ্ধ বচন এবং তাদের মধ্যবর্তী সম্পর্ককে বলা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। তাহলে দেখো এখানে গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য হবে। তাহলে গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য কেমন করে হবে? এটা কি বচন? এটা হচ্ছে সামান্য বচন। এটা কি বচন? এটা বিশেষ বচন। এটা কি বচন? সদর্থক বচন। এটা কি বচন? নৈনর্থক বচন। তাহলে দেখো এখানে এটা হচ্ছে সামান্য সদর্থক আর এটা হচ্ছে বিশেষ নৈনর্থক। তাহলে এখানে কিন্তু অর্থাৎ এ এবং ও বচনের মধ্যে গুণ এবং পরিমাণ উভয়েরই কিন্তু পার্থক্য হচ্ছে। এদিকে আবার ই এবং আই বচনের মধ্যে কিন্তু গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য হচ্ছে, তাই তো? তাহলে গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য হচ্ছে, গুণ প্লাস পরিমাণ। একইভাবে এদিকেও গুণ প্লাস পরিমাণ, তাই তো? তাহলে এ এবং ও বচনের মধ্যে ই এবং আই বচনের মধ্যে কিন্তু বিরুদ্ধ বিরোধিতা হচ্ছে। তাহলে একই উদ্দেশ্য এবং একই বিধেয় পদ বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য হয়, তাহলে কিন্তু সেই দুটো বচন হচ্ছে পরস্পরের বিরুদ্ধ বচন এবং তাদের মধ্যবর্তী সম্পর্ককে বলা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। তো আমরা যদি উদাহরণ দেই, তাহলে কি? এ ধরলাম, তাহলে কি হচ্ছে? সকল মানুষ হয় সৎ। তাহলে ও বচনে গিয়ে কি হবে? কোনো কোনো মানুষ নয় সৎ। তাহলে দেখো উদ্দেশ্য একই আছে, বিধেয় একই আছে, গুণটা কিন্তু আলাদা হয়ে গেল, এটা সদর্থক হয়ে গেল, এটা নৈনর্থক হয়ে গেল। পরিমাণটাও আলাদা হয়ে গেল, এটা সামান্য হয়ে গেল, এটা বিশেষ হয়ে গেল। তাহলে গুণ এবং পরিমাণ উভয়ের কিন্তু পার্থক্য হলো। এর জন্য এ এবং ও বচনের মধ্যে ই এবং আই বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা রয়েছে। আরো একবার বলছি দেখো, তাহলে বিপরীত বিরোধিতা শুধুমাত্র দুটো সামান্য বচনের মধ্যে গুণের পার্থক্য হয়। অধীন বিপরীত বিরোধিতায় দুটো বিশেষ বচনের মধ্যে গুণের পার্থক্য হয়। অসম বিরোধিতায় দুটো নিরপেক্ষ বচনের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য হয়, গুণের কোনো পার্থক্য হয় না। আর বিরুদ্ধ বিরোধিতায় গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য হয়। তাহলে বিরুদ্ধ বিরোধিতায় গুণ এবং পরিমাণ
উভয়েরই পার্থক্য হয়। তাহলে বিরুদ্ধ বিরোধিতা হচ্ছে দুটো নিরপেক্ষ বচনের মধ্যে, অসম বিরোধিতা হচ্ছে দুটো নিরপেক্ষ বচনের মধ্যে, বিপরীত বিরোধিতা হচ্ছে দুটো সামান্য বচনের মধ্যে, এবং অধীন বিপরীত বিরোধিতা হচ্ছে দুটো বিশেষ বচনের মধ্যে। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আশা করি খুব সহজেই তোমরা বুঝে গেছো বচনের বিরোধিতা।